নিরাপত্তা ভাবনা শীর্ষক আজকের গোল টেবিল বৈঠকের বিধিভাজন সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, মূল প্রবন্ধ উপস্থাপক ডক্টর নাঈম আশফাক চৌধুরী, অতিথিবৃন্দ, মিডিয়া কর্মী, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রবন্ধে অথবা কিনোট পেপারে জনাব আশফাক চৌধুরী চমৎকার করে অনেকগুলো সত্য উপস্থাপন করেছেন। আর এর মধ্যে আমি দেখছি, আমার মনে হলো যে যথেষ্ট নিজস্ব অভিজ্ঞতার আলোকে জেনারেল আবদুল্লাহ ইউসুফ, ওদিকে ইঞ্জিনিয়ার সাহেব এবং আরো অনেকে খুব চমৎকার বাস্তবতার সূত্রে কথা বলেছেন। এখানে যেহেতু অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, তাদের জন্য সময় দেওয়া উচিত। যদিও কথা বলার জন্য বেশ কিছু প্রসঙ্গ ছিল, আমি একটা দুইটা প্রসঙ্গে ছোট্ট করে আমার পর্যবেক্ষণ শোনাতে চাই। প্রথম কথা হলো 1997 সালের 2 ডিসেম্বর শান্তি চুক্তি হলো, পার্বত্য শান্তি চুক্তি বলছে, এবং আমার স্মরণে আছে সেই সময়টিতে আমরা কয়েকজন জনপ্রিয় লেখালেখিতে যথেষ্ট সময় ব্যয় করেছি। সেখানে প্রফেসর আব্দুল ওয়াহাবের মতো একজন পণ্ডিত মানুষ আছেন এবং আরো আমরা অল্প স্বল্প লিখেছি, এটুকু মনে আছে। এবং ঘটনাক্রমে ওই 2 তারিখে আমার প্রথম কন্যার জন্ম হয়, যদিও তার নাম শান্তি রাখিনি, কিন্তু বোধহয় তার নামটা শান্তি হওয়া উচিত ছিল। এবং আমার মনে আছে এই শান্তি চুক্তির বিরুদ্ধে বিএনপি হরতাল ডেকেছিল এবং সে হরতালের কারণে আমার সন্তানকে হসপিটালে যাওয়া আসার ক্ষেত্রে আমি যথেষ্ট ভুগেছি। প্রফেসর বি চৌধুরী বলেছিলেন বিএনপির পক্ষ থেকে তারা ক্ষমতায় আসলে এই শান্তি চুক্তি বাতিল করবেন। আমি খুবই আগ্রহের সাথে সেই নিউজ কাটিং রেখেছিলাম, এখনো আছে, অনেকের কাছে থাকার কথা, কিন্তু বিএনপি এই বিষয়ে মনোযোগ দেওয়ার সময় পায় এবং এভাবেই কেটে গেছে আমাদের সময় এবং আরো অনেক কিছু। এবং বাস্তবতার সূত্রে আমরা বলি রিপাবলিক গড়ে তুলতে চাই, যেখানে প্রতিজন ব্যক্তি নাগরিক হিসেবে তার সম্ভাব্য সব সুবিধা ভোগ করবেন সমানভাবে, নির্বিশেষে তার যা কিছু যোগ্যতা আছে নির্বিশেষে সবাই সমান যোগ্যতা সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন। এটা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যারা রাজনৈতিক কর্তৃত্ব এবং নির্বাহী বিভাগে যারা ক্ষমতায় থাকেন তারা প্রায় অবহেলা করেন, কম মনোযোগ দেন এবং স্বাভাবিকভাবে এই নির্বাহী কর্তৃত্ব যখন অবহেলা করে অন্য যা কিছু কর্তৃত্ব আছে সেগুলো খুব অসহায় হয়ে যায়। সমাজের অন্য যত গোষ্ঠী আছেন, পেশাজীবী আছেন, তাদের পক্ষে কার্যকর কিছু করার সুযোগ থাকে না। এটি একটি বাস্তবতা। এবং আমরা দেখছি যে আমরা যেটাকে আমাদের পার্বত্য উপজেলার জনগোষ্ঠীর কথা বলছি, সেখানে যারা আশফাক চৌধুরী সবাই একমত এবং আমাদের ওই এলাকার যারা অধিবাসী, আদিবাসী নন, অধিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, কিন্তু তারাও সেই আন্তরিকতার সাথে সেই ধারণার উপস্থাপন করেছেন যে তারা উপযুক্ত এবং ন্যায্য আচরণ চান রাষ্ট্রের কাছ থেকে এবং সেই রাষ্ট্রের কাছ থেকে ন্যায্য আচরণ নিশ্চিত করে নির্বাহী বিভাগ। এটি হওয়া দরকার। যেহেতু আমাদের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি মিস্টার সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন, আমি জানি না উনি কতটা মনোযোগ দেবেন। আমরা আশা করি খুব কাছাকাছিতেই তারা নির্বাহী বিভাগের দায়িত্বে যাবেন, কিন্তু মনোযোগ দেওয়ার সময় পাবেন কিনা আমার দ্বিধার সুযোগ আছে। আমি বরং আশফাক চৌধুরীর প্রবন্ধে একটি পরিভাষা নিয়ে সুনির্দিষ্টভাবে কথা বলা প্রয়োজন মনে করি। তিনি প্রাগৈতিহাসিক শব্দটি 3 বার উপস্থাপন করেছেন। আমি যেহেতু ছোটখাটো একজন মাস্টার মানুষ, আমি
শুদ্ধ শেখার চেষ্টা করি এবং সেটা বলারও চেষ্টা করি। এবং আমি সর্বশেষ যে ক্লাস করে আসলাম সেখানেও বলেছি যে ওই আমরা যে অর্থে প্রাগৈতিহাসিক বলি এটি একটি অশুদ্ধ ব্যবহার। সময় বা কাল দুই ধরনের, একটা ঐতিহাসিক কাল আর একটা প্রাগৈতিহাসিক কাল। আমরা ইতিহাস বলি যে সময় সম্পর্কে আমাদের জ্ঞান আছে, প্রমাণ আছে, এভিডেন্স, ধারণা আছে, এই সময়ের নাম হলো ঐতিহাসিক কাল। আর যে কালকে আমরা জানি না, ধারণা নেই, জ্ঞান তো নেই, এভিডেন্স নেই, ওইটা হলো প্রাগৈতিহাসিক কাল, প্রিহিস্টোরিক। এই সংজ্ঞা যদি শুদ্ধ হয় তাহলে এক্ষেত্রে আমরা খুব ভালো শব্দ বলি। ওই যে ইঞ্জিনিয়ার বলছিল আমরা ডাইনোসরের কথা বলছি, ডাইনোসরকে প্রাগৈতিহাসিক কালের একটি নিদর্শন বলা হয়। হ্যাঁ, বুঝতে পারছি। আমি চাচ্ছিলাম আপনার নোটিশের আগে আমি শেষ করব। ঠিক আছে, তো ডাইনোসর সম্পর্কে এত কিছু জানার পরে আমরা এটাকে প্রাগৈতিহাসিক কালের প্রাণী বলি কেন? এটা গুরুতরভাবে অশুদ্ধ একটি পরিভাষা। এটা ঐতিহাসিক কালের প্রাণী এই জন্য কারণ আমরা জানি, তার বিষয়ে আমাদের এভিডেন্স আছে, খুবই চমৎকার এভিডেন্স আছে। সুতরাং প্রাগৈতিহাসিক শব্দটি অশুদ্ধভাবে আমরা ব্যবহার করি যারা শিক্ষিত মনে করি এবং নানাভাবে উচ্চতায় আসন গ্রহণ করি তারা সবাই। আমি আরেকটি শব্দ বরং বলি, যেহেতু রাজনীতি বিজ্ঞানের গ্রাজুয়েট, ওই যে বললাম আমি নির্বাহী শব্দটা ব্যবহার করেছি, কিন্তু আমাদের দেশে এবং সর্বত্রই ব্যবহার করা হয় সরকার। সরকার প্রধান একজন ব্যক্তি হতে পারেন না আধুনিক পশ্চিমা রাজনীতি বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী, কারণ সরকার মানে হচ্ছে তিনটি বিভাগ, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এবং এই তিন বিভাগের একক প্রধান যদি থাকেন কেউ তাহলে সেটা আর আধুনিক পশ্চিমা হয় না, সেটা ওই মধ্যযুগীয় এবং প্রাচীন শাসনকাল যেখানে এক ব্যক্তির হাতে এই তিনটি ক্ষমতা থাকতো। এই সময় যদি এই তিনটি ক্ষমতা কোনো ব্যক্তির হাতে থাকে তাহলে সেটা আর আধুনিক সরকার হবে না। তো মিস্টার সালাউদ্দিন সাহেব মনোযোগ দেওয়ার সময় পাননি, আমি বুঝতে পারছি, কিন্তু এটা দরকার, তারা কালকে ক্ষমতায় আসবেন, এটা থাকা দরকার ছিল। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।